নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অরিত্র দত্ত বণিক। এখনো অবধি কিন্তু দিল্লিতে দেখলাম মুখ্যমন্ত্রী কে হবেন সেটা নির্বাচিত করেনি বিজেপি। কিন্তু এই যে ২৬ বছর পর ফের ক্ষমতায় এলো, এটা নিয়ে নানান রকম দিক উঠে আসছে। কেউ বলছে যে আপকে যদি কংগ্রেস সাহায্য করতো বা জোট বেঁধে হতো তাহলে বোধহয় জেতাটা সম্ভাবনা ছিল আপের ক্ষেত্রে, বিজেপি এত সহজে ২৬ বছর পর আসতে পারতো না। আপনি কি বলবেন? দেখুন, এটা কারা বলছে কিভাবে বলছে আমি জানি না। তার কারণ আমি যদি এখন ইলেকশনের যা রেজাল্ট, সেখানে তো কংগ্রেস শূন্য। ফলে কংগ্রেস তো মানে যে পার্সেন্ট ভোট পেয়েছে এখন বিক্ষিপ্তভাবে মূলত মাইনরিটি এরিয়াস বা এই জায়গাগুলোতে, সেই ভোটগুলোকে যোগ করলেও আমি বিজেপির ধারে কাছে আপের ফলাফল আসতে দেখছি না। এবার বিষয় হচ্ছে যে প্রথম কথা, কেজরিওয়ালের পতনের মূল কারণ হচ্ছে কেজরিওয়াল নিজে এবং আপ অ্যাজ অ্যান অর্গানাইজেশন সে ফেল করে গেছে। এবং সেটা আপনি যদি দেখেন যে আন্না হাজারের মুভমেন্ট থেকে যেভাবে উঠে এসেছিলেন এই অরবিন্দ কেজরিওয়াল, তার মূল বক্তব্যটা ছিল সিভিল সোসাইটি মুভমেন্ট থেকে আসা। তিনি বলেছিলেন তিনি অ্যান্টি করাপশান একটা গভর্নেন্স নিয়ে আসতে চান এবং খুব ভালো রকমভাবেই একটা বেশ প্রভাব ফেলেছিলেন তিনি দিল্লির রাজনীতিতে। এবং দিল্লির যে মানে রাজনৈতিক সমস্যাটা আমাদের, সেখানে যেহেতু একটা লেফটেন্যান্ট গভর্নরের রোল আছে এবং কেন্দ্র এবং রাজ্য মানে পাবলিক অ্যাফেয়ার্স, ল অ্যান্ড অর্ডার, ল্যান্ড, এইগুলোর ক্ষেত্রে যেহেতু ইউনিয়নের ক্ষমতাটা অনেক বেশি, পুলিশ বিভাগটা যেহেতু সেন্ট্রালের কথায় চলে, ল্যান্ডের ক্ষেত্রেও তাই, পাবলিক অর্ডারের ক্ষেত্রেও তাই। এবার বিষয় হচ্ছে যে সেখানে যে যে জায়গাগুলো দিল্লির স্বতন্ত্র লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভূমিকার রয়েছে, সেই জায়গাগুলোতেও বিগত এত বছর ধরে কেজরিওয়াল বিশেষ কোনো প্রভাব ফেলতে পারেননি। প্রথম তিনি ধাক্কাটা খেলেন হচ্ছে যে একটা মানে সাধারণ জামা কাপড় পরে তিনি চলে এলেন, এসে বললেন যে আমি আইআইটির সাধারণ মানে একটা মধ্যবিত্ত বাঙালি, মধ্যবিত্ত দিল্লিবাসীর কথা বলছি, ইত্যাদি ইত্যাদি। তারপর আস্তে আস্তে করাপশানে তিনি আকণ্ঠ ডুবে গেলেন। তারপর দেখা গেল যে অ্যান্টি করাপশান মুভমেন্টের কথা বলতে এসে তার নিজের বাড়িতে ৫ কোটি টাকার পর্দা, ১০ থেকে ১২ কোটি টাকার ইন্টেরিয়ার ফার্নিচার, ফলে করাপশান নিয়ে কথা বলতে এসে তিনি নিজেই এত জমি জমা বাড়ি গাড়ি করে ফেললেন যে মানুষের কাছে তার প্রথম মানে লায়াবিলিটি মানে প্রথম যে ট্রাস্ট ডেফিসিটটা সেখান থেকেই চলে গেল, তার ভরসার জায়গাটা নষ্ট হয়ে গেল। তারপরেও বিভিন্ন রকম পলিসির ক্ষেত্রে তিনি কিছু সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম নিয়ে কথা বললেন, সেগুলো সঠিকভাবে এক্সিকিউট করতে পারলেন না। তিনি দূষণ কমানোর জন্য কয়েকটা অদ্ভুত বিক্ষিপ্ত ট্রাফিক পলিসি নিয়ে এলেন, সেগুলো তিনি এক্সিকিউট করতে পারলেন না। এবং শেষের দিকে পুরোটাই মার্কেটিং গিমিকের ওপরে চলে এসেছিল। এটা হচ্ছে প্রথম, মানে তিনি খালি বলছেন, ক্যাম্পেন হচ্ছে, হোর্ডিং পড়ছে, নিউজে আলোচনা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এবং কেজরিওয়ালের সমস্যার মূল যেটা, যতটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে কেজরিওয়াল নিজের পুরো গভর্নেন্সটাকে অনেক বেশি দিল্লির কেন্দ্রে নিয়ে চলে এসেছিলেন, একদম সেন্টারে। আউটসাইড যে গ্রেটার দিল্লি এরিয়াগুলো, সেই জায়গায় আপের গভর্নেন্স খুবই খারাপ অবস্থায় ছিল এবং সেগুলো একেবারে ব্রাত্য থেকে গেছে। এটা হচ্ছে ফার্স্ট। আরেকটা যেটা অংশ, সেটা হচ্ছে আপের ভেতরে লবিবাজির সমস্যা এত ভয়ঙ্কর আকার নিয়েছিল যে কে নেক্সট সাকসেশনে আসবেন সেইটা নিয়ে দলের মধ্যে কোন দল, দলের মধ্যে বিশ্বাসঘাতকতা, ওই দলে চলে যাচ্ছে, সে ওখান থেকে ঘুষ নিচ্ছে, এইগুলো একটা বীভৎস মিসম্যানেজমেন্টের জায়গায় চলে গেছিলো। এবং এইটা শুরু হলো যবে থেকে আপ দিল্লি থেকে জাগরণ হলো, তারপরে আপ পাঞ্জাবে একটা ভালো জায়গায় এলো, তারপরে এই গোয়া টোয়া এই সমস্ত আশপাশের জায়গাগুলোতে সর্বভারতীয় প্রেক্ষাপটে লড়াই করতে শুরু করবার পর থেকেই এই দলের ভিতরের পুরো সেন্টারটা কীরকম একটা ঘেঁটে গেল। মানে সব জায়গা থেকে মাল্টিপল স্টেক হোল্ডার্স চলে এলেন, কিন্তু সেই স্টেক হোল্ডার্সদেরকে আর আমাদের অরবিন্দ কেজরিওয়ালের লিডারশিপে তাদেরকে এক জায়গায় ধরে রাখা গেল না। এবং সেইখান থেকেই আরেকটা বড় রকমের মিসম্যানেজমেন্ট শুরু হয়ে গেল। সেই পাওয়ার পলিটিক্সটা আর খুব একটা কাজ করলো না। এবং এবছর বিজেপি বেশ অ্যাগ্রেসিভলি এই ইলেকশনটা কমব্যাট করেছে এবং খুব স্ট্র্যাটেজিক্যালি তারা কাজটা করেছে। এবং সেটা অনেক দিন আগে থেকেই মোটামুটি বিজেপির একটা মানে যে কোনো কাজ যখন করতে যায় মানুষ, তার একটা সার্টেন লেভেল অফ কনফিডেন্স থাকে এবং সেটা তার কাজকর্মে বোঝা যায়। এবার যে আপের মোটামুটি বিদায় ঘণ্টা বেজেছে, সেটা বেশ কিছু মাস আগে থেকেই যেভাবে স্ট্র্যাটেজিটা বিজেপি অপারেট করছে, সেখানে বোঝা যাচ্ছিল যে বিজেপির একটা সার্টেন লেভেলের কনফিডেন্স আছে এবং তাদের যারা কার্যকর্তারা রয়েছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে যেভাবে কাজ হয়েছে, সেইটা কিন্তু বিজেপি খেটেছে ইলেকশনটার পেছনে। এবং বিভিন্ন জায়গাতে তারা যে লড়াইটা করেছে, সেই লড়াইয়ের তারা সাফল্যটা এখন এনজয় করছে। এবার আমি আশা করছি যে নতুন গভর্নমেন্ট এলে তারা মানে এখন যেটা সুবিধা হলো, এতদিন ধরে এই কেন্দ্র রাজ্যের যে সম্পর্কের অবনতি, সেটা দিল্লির ওভারঅল গভর্নেন্সের ক্ষেত্রে বেশ খানিকটা ঝামেলা তৈরি করেছিল। এবার দুটো যদি এক পার্টি চলে আসে,
তাহলে অনেক দিন পরে আমরা এরকম একটা সিনারিও মানে ভালো কিছু দেখতে পাবো বলে আশা করছি। কারণ এখানে এই গভর্নরের রোলটা খুব একটা ডাইসি জায়গা থাকে, যে সে ইউনিয়নের হয়ে কথা বলে, স্টেট অ্যাসেম্বলির সাথে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়, মানে একটা পাওয়ারের একটা ল্যাপসেস চলে আসে বেশ কিছু জায়গায়। তো সেই জায়গাটা থেকে নতুন গভর্নমেন্ট ভালো কিছু করবে এই আশাই রাখছি আপাতত। এবার দেখা যাক সময়ের সাথে সাথে কি হয়। দুটো স্লোগান আমাদের পশ্চিমবঙ্গে খুব শোনা যাচ্ছে, যে দিল্লিতে বিদায় হলো আপ, এবার ধুয়ে যাবে পশ্চিমবঙ্গের পাপ, বা নেক্সট টার্গেট টালির চাল, এরকম ধরনের যে স্লোগানগুলো শোনা যাচ্ছিল। আপনি একটু আগে বলছিলেন যে আপের গোষ্ঠী কন্দল। আমাদের পশ্চিমবঙ্গ আমরা কিন্তু বারবারই যে মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন থাকবেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে আসবেন, এই যে নব্য এবং আদি, এই যে কোন্দল, সেটা বারংবার সামনে আসে। সেক্ষেত্রে কি বিজেপি এখানেও এই একই সুবিধা করতে পারবে বলে মনে হয় 2026-এ? দেখুন, বিজেপি অনেক দিন আগেই করতে পারতো বলে আমার ধারণা, এবং অনেক অনেক রকম সুযোগ ছিল, কিন্তু সামহাও আমার যেটা ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে কেন্দ্রের বিজেপি কোথাও গিয়ে বাংলার বিজেপিকে সম্পূর্ণ সহযোগিতা করে না তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য, যেইটাকে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে ম্যানেজ সেটিং এই সমস্তই তৃণমূল বিজেপির বি টিম এই ধরনের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চলতি মিম টিম অনেক প্রচলিত আছে, এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায়। তার কারণ হচ্ছে যে দিল্লির মতো জায়গায় মুখ্যমন্ত্রী গ্রেফতার হতে পারেন, এর আগে ঝাড়খণ্ডের মতো জায়গায় মুখ্যমন্ত্রী গ্রেফতার হতে পারেন, এবং বহু জায়গায় কিন্তু ইডি সিবিআই এই করাপশানগুলো নিয়ে অ্যাক্টিভলি কাজ করেছে, এবং অনেক হাই প্রোফাইল নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে, কনভিক্ট করা হয়েছে। এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে অন্যান্য রাজ্যে, বিজেপির শাসনেই ঘটেছে, কিন্তু বাংলায় এলেই ইডি সিবিআই এর এফেক্টিভনেস কিন্তু কমে যায়। আজকে সারদা থেকে শুরু করে লেটেস্ট এই শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রের দুর্নীতি, এই নিয়ে প্রচুর মামলা হয়েছে। প্রতিদিন হাইকোর্টে আপনি যদি চলে যান দেখবেন একটা না একটা অন্তত মামলা আছেই যেটা এই করাপশান রিলেটেড। তার কারণ আমাদের যে কটা মন্ত্রণালয় রয়েছে প্রত্যেকটার নামে কম বেশি করাপশান চার্জেস রয়েছে, কিন্তু তার এগেনস্টে যদি আপনি কনভিকশন রেট বা সিবিআই গ্রেফতার করেছে, কনভিক্ট করেছে, গ্রেফতার করছে মাঝে মধ্যে, কিন্তু তারপরে ইডি সিবিআই আবার ছাড়া পেয়ে যাচ্ছে, কোনোটায় চার্জশিট ফ্রেম করতে পারছে না, রকমারি মিসম্যানেজমেন্ট, মানে ইচ্ছাকৃত মিসম্যানেজমেন্টই আমি বলবো। তার কারণ ইডি সিবিআই এর মতো এফিশিয়েন্ট এজেন্সি তারা পারে না, এটা হতে পারে না, তাদের কাছে সবই তথ্য থাকে, তারা চাইলেই পারে, কিন্তু এই চাওয়াটা কে চাইবে, এটা থেকেই একটা সন্দেহ তৈরি হয়। এবং আমি এর আগে বহু ক্ষেত্রে দেখেছি যে অনেক রকম সুযোগ ছিল, এবং প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার ভিজিট করেছেন এর আগে বাংলাতে। তো এখানকার বাংলার বিজেপির যে সংগঠনটা রয়েছে সেই সংগঠনটার মধ্যে একটা সাংগঠনিক দুর্বলতা রয়েছে। প্রথম কথা, এই যে বিভিন্ন লবি, কে ভালো, সুকান্ত মজুমদার ভার্সেস শুভেন্দু অধিকারী ভার্সেস দিলীপ ঘোষ, এই ঝামেলা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এটা কিছু করা যাবে না। তার কারণ আমাদের সবার আগে একটা জায়গায় ফুটফলটা আনতে হবে, একটা মুখ দরকার, সেটা পার্টি নির্দিষ্ট করে দিক যে কে হবে সেই জায়গাটাকে। সেটা কি কেন্দ্র ইচ্ছে করেই করছে না? দেখুন, এই যতক্ষণ পর্যন্ত বাংলায় এই যে সুকান্ত মজুমদার ভালো না, শুভেন্দু অধিকারী ভালো না, দিলীপ ঘোষ ভালো, এই ধরনের লবির সমস্যা যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষকে একটা জায়গায় নিয়ে আসতে অসুবিধা হবে। সবার আগে বিজেপির উচিত তাদের অভ্যন্তরীণ দলীয় বৈঠক করে এখানকার সংগঠনটাকে ঠিকভাবে সাজানো, এবং যে কোনো একজনকে মুখ তৈরি করা, যার ওপরে মানে একটা লিডার থাকবে এবং তার সাথে অন্যান্যরা থাকবে, অসুবিধার তো কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো একা তৃণমূল কংগ্রেসটা চালান না, তিনি মুখ, এবার তাকে কেন্দ্র করে বাকি অন্যান্য অনেক হেভিওয়েট পলিটিশিয়ানরাই রয়েছে। কিন্তু মানুষকে যদি একটা নির্দিষ্ট লোক পার্সুয়েট না করেন, সেখানে মানুষ কিন্তু বিচলিত হয়ে যাচ্ছেন, মানে কে ভালো, তখন মানে মানুষের মধ্যে একটা ভরসার অভাব তৈরি হয়ে যাচ্ছে, যে তো দলের মধ্যেই গণ্ডগোল। আর আরেকটা বড় সমস্যা হচ্ছে যে বিজেপির এখানকার যে মূল সমস্যাটা আমার ধারণা, এখানে দুটো অ্যাঙ্গেল রয়েছে। প্রথম অ্যাঙ্গেলটা হচ্ছে বিজেপির সবার আগে একটা স্ট্রিক্ট অর্গানাইজেশনাল মেম্বারশিপ পলিসি আনা উচিত, যে তৃণমূল থেকে দুর্নীতি করে আসা লোকজনদের আপাতত বিজেপিতে জায়গা দেওয়া হবে না। তার মূল কারণ হচ্ছে যে মানুষের মধ্যে এখান থেকে একটা ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়। তার কারণ আপনি করাপশান নিয়ে কথা বলছেন, আপনি চুরি, দুর্নীতি, খুন, রাহাজানি, ক্রিমিনাল অফেন্স নিয়ে কথা বলছেন, আপনি গুড গভর্নেন্স নিয়ে কথা বলছেন, কিন্তু যে লোকগুলোকে আপনি অ্যাকসেপ্ট করে বিভিন্ন পদে চেয়ারে বসাচ্ছেন তারা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসে এইগুলো করেই বিখ্যাত বা কুখ্যাত হয়েছেন। ফলে আজকে যে লোকটাকে আমি মানে আমার বাড়িতে একজন ভোট চাইতে এলেন, আমি জানি যে এই লোকটা ভালো নয়, এই লোকটা চোর, ঘুষখোর, বদমাশ, সে তৃণমূল কংগ্রেসের হয়ে ধরুন এলো, এবার পরের দিন সেই লোকটাই আবার বিজেপির হয়ে এলো,
আমি তো সেই লোকটাকে ভোটটা দেবো না। তার কারণ হচ্ছে যে আমি তো জানি যে মানুষটা খারাপ। তাহলে যে মানুষটা খারাপ সে সিপিএমে থাকলেও খারাপ, তৃণমূলে থাকলেও খারাপ, বিজেপিতে থাকলেও খারাপ। ফলে যখন একটা বাডিং অর্গানাইজেশন এই মুহূর্তে নতুন করে তৈরি হচ্ছে বিজেপির, সবার আগে নতুন মানুষজনদেরকে নেওয়া হোক। বিজেপির মধ্যেও এখানে তো দীর্ঘ বছর ধরে 15-16 বছর ধরে বিজেপি করছেন এরকম বহু কার্যকর্তারা রয়েছেন, এবং তাদের মধ্যে অনেকেই ভালো লিডার রয়েছেন। ইউথ উইং তৈরি করা উচিত, নতুন ছাত্র সমাজের মধ্যে বিজেপির ছড়িয়ে পড়া উচিত। সেই জায়গাগুলোতে না গিয়ে সবসময় যদি তৃণমূল থেকে ছিটকে বিক্ষিপ্ত হয়ে আসা কিছু লোকজনদেরকে নিয়ে এখানে লম্ফজম্প চলতে থাকে, তাহলে কোনোদিন বিজেপি বাংলায় ভরসা তৈরি করতে পারবে না। তার কারণ যখনই বিজেপির একজন নেতা এই কথাটা বলতে উঠবেন, যিনি তৃণমূল থেকে এ করে এসছেন, কি বলে, রিজাইন দিয়ে এসছেন, তাকে উল্টের মানুষ বলবে যে আপনি তো গত মাসেই এরকম একটা চুরির দায়ে ফেঁসে এসেছেন জেলে। তো তাহলে আপনি বিজেপিতে যেই জন্য বলে না, তৃণমূল বলে বিজেপিটা ওয়াশিং মেশিন পার্টি, যে কোনো যাই করো, চুরি ডাকাতি যাই করো না কেন, বিজেপিতে চলে গেলেই তোমার সমস্ত কেস ধামাচাপা পড়ে যাবে। এটা একটা বিচ্ছিরি ইমেজ। তো আগে এইটাকে ঠিক করতে হবে যে আপাতত এই মুহূর্তে, পরে যদি কখনো ইন ফিউচার কিছু সিনারিও অ্যারাইজ করে, সেইটা তখন পার্টি দেখে তার ব্যাকগ্রাউন্ড চেক করে, স্ক্রুটিনি করে, সেই রকম শর্ত সাপেক্ষে সেই লোকজনদের নেওয়া হলো, ঠিক আছে। কিন্তু তৃণমূল থেকে আসছে আর তাদেরকে একেবারে মালা পরিয়ে বরণ করে নিয়ে এক একজনকে বিরাট বিরাট পজিশান দিয়ে দেওয়া হচ্ছে, এইটা বিজেপিকে বেশ খানিকটা ডোবাচ্ছে। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে, দীর্ঘদিন ধরে বিজেপির এখানে যারা থিঙ্ক ট্যাঙ্কে রয়েছেন কিংবা যারা মদতদাতা রয়েছেন, তাদের মধ্যে বাঙালি খুব কম। এবং তার জন্য যেটা রয়েছে, বিজেপি তাদের অন্যান্য রাজ্যের যে মডেলটাকে মডেল থেকে ইন্সপিরেশন নিয়ে বাংলায় অপারেট করতে চাইছেন, এখানে তাদের স্ট্র্যাটেজির সাথে বাংলা ও বাঙালি মিলছে না। তার কারণ এখানকার কিছু লোকজন এসে বহিরাগত কিছু নেতাদেরকে নিয়ে এসে তারা ভুলভাল বাংলায় কথা বলছে ধরুন, ইত্যাদি বলছে, কিংবা এখানে কেউ বলে দিচ্ছে যে এখানে ভেজ খাওয়ার নিদান চালু করতে হবে, কেউ অ্যাগ্রেসিভ হিন্দুত্ববাদী নিয়ে কথা বলছে। দেখুন, আমাদের এখানেও হিন্দু রিফরমেশন প্রয়োজন আছে, আমাদের এখানেও হিন্দুর জাগরণ প্রয়োজন আছে। কিন্তু বিষয় হচ্ছে, উত্তরপ্রদেশ কিংবা গুজরাট কিংবা মহারাষ্ট্রের ডেমোগ্রাফি কিংবা আসামের ডেমোগ্রাফি আর বাংলার ডেমোগ্রাফি তো এক নয়, আমাদের ইতিহাসটা এক নয়, আমাদের এখানকার বিভিন্ন ধর্মের বিবর্তনটা যেভাবে হয়েছে সেই দুটো একভাবে হয়নি। তো সেই কারণে আমাদের এখানকার বাঙালি হিন্দুদেরকে যদি বোঝাতে হয় যে কেন তাদের ধর্মের রিস্টোরেশন, রিফরমেশন কিংবা প্রিজার্ভেশন প্রয়োজন, তাদের রাইট টু প্র্যাকটিস রিলিজিয়ানকে আপহেল্ড করবার জন্য কীভাবে তাদেরকে সঙ্ঘবদ্ধ হতে হবে, সেই কমিউনিকেশানটা কখনোই একজন উত্তর ভারতের কিংবা মধ্য ভারতের হিন্দুর সাথে মিলবে না। তার কারণ আমাদের এখানকার ধর্মের এবং ধর্মীয় প্র্যাকটিসের কম্পোজিশনটাই সম্পূর্ণ আলাদা। তো সেইখানে বাঙালিকে বুঝে বাংলার মতো করে করতে হবে। যেই জায়গাটা তৃণমূল অ্যাডভান্টেজ পেয়ে যায়, যে সর্বক্ষণ বিজেপির এখানে পরিচয় হচ্ছে যে বাঙালি বিরোধী পার্টি, যেরকম লোকসভার ক্ষেত্রে যেরকম একটা ক্যাম্পেন তৃণমূল করেছিল যে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, মানে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বিজেপি আসলে ঠিক বাঙালির নয়। এই জায়গায় তাদেরকে স্ট্র্যাটেজিক্যালি এই ইমেজটাকে ভাঙতে হবে যে না, বিজেপিও বাঙালির সংস্কৃতি, ভাষা, ধর্ম, বিভিন্ন ধর্মের যে কালচারাল যে অনসম্বলটা এখানে রয়েছে সেটার সাথে তারা সম্পৃক্ত হতে পারে। এই কনফিডেন্সটা বাঙালির মধ্যে তাদেরকে সবার আগে তৈরি করতে হবে।